গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে হলো এপ্রিলের 10 তারিখ, বারটা হলো বুধবার। জানি ব্লগগুলো আপলোড করতে একটু বেশি দেরি হয়ে যাচ্ছে, কি করব বলো, একটু মানিয়ে গুছিয়ে নিও। আজকে সকালবেলায় ঘুম ভেঙেছে ছোটির ডাকে। ছোটি ডেকে বলছে, মেজদি তাড়াতাড়ি করে ওঠো, আমাদের বাড়ির সামনে যে নীল পুজোটা হচ্ছে, ওই নীল পুজোর ওখানকার সবাই গ্রাম ঘুরতে বেরোবে, ওই পাটবার না কি বলে ওটা নিয়ে। আমি সঠিক কিন্তু জানি না, যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা একটু সংশোধন করে দিও। তো সেই জন্যে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে না কোনো মতে ঝাড়ুটা একটু ঘরে বুলিয়ে আমি চলে গেছিলাম বাথরুমে গিয়ে বাসি কাপড়টা ছেড়ে আগে চালের বস্তাটাকে ঢেলে নিলাম, কারণ আমার ঘরে না চালটা একদমই বেশি হয়ে গেছিলো। আর ও যখন আমাকে ডেকেছে না, তখন আমার মাথায় একটা জিনিসই এসেছে, আমার ঘরে তো চালটা বেশি হয়ে গেছে, আমাকে তো বস্তা থেকে চালটা ঢালতে হবে। তাই একটু তাড়াহুড়ো করে আগে এসে চালটা ঢেলে নিলাম। এবার যদি ওনারা চলেও আসেন কোনো সমস্যা হবে না। আমার শ্বশুরবাড়ির সামনে যে দুর্গা মন্দিরটা আছে, আগে ওখানে নীল পুজো প্রত্যেক বছরই হতো, বিগত 2 বছর ধরে হয়নি, এবছরে আবার হচ্ছে। তবে জানো তো, চালের বস্তা ঢেলে অনেকক্ষণ ওনাদের জন্য অপেক্ষা করলাম, ওনারা আসছেন না বলে ঘর দুটো আবার ভালো করে ঝাড়ও দিলাম। আর এখন কালকের জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি। মানে ছোটি যখন আমাকে ডেকেছিল তখন মনে হচ্ছিল তখনই ওনারা আমাদের বাড়িতে চলে আসবেন। আসলে পাড়াতে আশেপাশে ঢাকটা বাজছে, কোথায় যে বাজছে বুঝতে পারছি না। তো ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিই, যদি ওনারা চলে আসে মেলতে মেলতে, তাহলে আমি ছুটে নিচে চলে যাব। জামা কাপড়গুলো মেলে নিচে চলে এসেছি, কিন্তু ওনারা এখনও আসেননি। আমি একটা পাত্রে কিছুটা চাল, 2টো আলু, খানিকটা তেল আর 101 টাকা নিয়ে চলে এসেছি এই তুলসী তলাতে রাখতে। ছোটি, আমার শাশুড়ি মা, ওনারা এখানে রেখেছেন, তাই আমিও ওনাদের চালের পাশেই চালটা রেখে দিলাম। আর এদিকে দেখছি ওনারা চলেও এসেছেন। ভালো সময় আমার কাজগুলো হয়ে গেছে বলো। আমাদের তো 12 মাসে 13 পার্বণ। তবে যাই বলো, গ্রামের এই ছোট ছোট অনুষ্ঠানগুলো এখনও গ্রামের মানুষকে না এক ডোরে বেঁধে রেখেছে। কোনো অনুষ্ঠান হলে গ্রামের মানুষ সবাই একজোট হয়ে এত সুন্দর করে অনুষ্ঠানটাকে উপভোগ করে না, যেটা দেখলে সত্যিই ভালো লাগে। এখন মানুষ অনেক ব্যস্ত, মানুষের কাজ বেড়েছে, সময় এখন কম হয়ে গেছে মানুষের কাছে, তবুও যে সবাই উদ্যোগ নিয়ে পুজোটা করছে, এটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। তবে আমি বিয়ের পরে 1 বছরই নীল পুজো দেখেছিলাম। এই গ্রামে আমার বাপের বাড়ি হওয়া সত্ত্বেও কখনো নীল পুজো দেখতে আমার সেইভাবে আসা হয়নি। তবে এবার আমি দেখব, তোমাদেরকেও দেখাবো। এদিকে অর্কবাবুকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেন কি জানি অর্কবাবু আমার কোলে এসে না কান্না করছিল। আসলে কয়েকদিন ধরে ওর শরীরটা না খুব একটা ভালো নেই। আর এই হলো নেতুবাবু। তোমরা তো বুঝতেই পেরেছো, আজকে আমাদের নেতুবাবুর জন্মদিন। আমাদের বার্থডে গার্ল সকাল সকাল চলে গেছিলো পাড়াতে, তো পাড়া থেকেই ওর মা ধরে নিয়ে এলো। আজকে নেতুবাবুর জন্মদিন বলেই আমি বহরমপুর থেকে চলে এসেছি, না হলে বহরমপুর থেকে হয়তো আরও 2-1 দিন পরে আমি আসতাম। মানে ভেবেছিলাম মা বাবার ওখানে কয়েকদিন কাটিয়ে তারপরে আসবো, কিন্তু যেহেতু নেতুবাবুর জন্মদিনটা চলে এসেছিলো তাই আর থাকলাম না, চলেই এলাম। এর আগের বছর ওর জন্মদিনে আমি থাকতে পারিনি, তখন আমি বহরমপুরে ছিলাম। তবে ওর প্রথম বছর জন্মদিনে আমি ছিলাম, আর তখন আমি সদ্য ব্লগ করা শুরু করেছিলাম। তো প্রথম বছর জন্মদিনে ব্লগও করেছিলাম। তোর মা বলছিল তুমি যদি দ্বিতীয় বছরে থাকতে তাহলে দ্বিতীয় বছরের ব্লগটাও থাকতো। ছোটি যখন আমাকে কথাটা বলেছিল তখনই আমি ভেবেছিলাম ওর এবছরের জন্মদিনে আমি থাকবো, আমি যদি বহরমপুরে যাই তাও আমি চলে আসবো।
নদীর স্রোতের মতো দিনগুলো হয়তো চলে যায়, কিন্তু স্মৃতিগুলো তো রয়ে যায়। আর সেই স্মৃতিগুলোকে যদি তুমি ক্যামেরাবন্দি করে রাখতে পারো, তাহলে দেখবে সেই স্মৃতিগুলো একটা সময় তোমাকে এতটা আনন্দ দেবে, মানে হয়তো আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝাতেও পারবো না। শুধু একটা কথাই বলতে পারি, আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আমার কাছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ভিডিও আমার কাছে আনমোল। আজকে কাকিমা এসেছে আমার ঘরে। কাকিমা এসেছে একটু ওষুধ নেওয়ার জন্যে। কাকিমার না কোমরে ব্যথা হয়েছে, তো সেই জন্যেই একটু ওষুধ লাগিয়ে নিল। তো আমি কাকিমাকে বললাম বসো একটু চা করি। তো কাকিমা আসার কিছুক্ষণ পরে আখিও এসেছে। তো আখিও আমার হাতের চা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্যে তিনজনার জন্যেই একটু চা করে নিলাম। আর এদিকে কাকিমা দেখছি শুয়ে পড়েছে, আর শুয়ে না ঘুমিয়ে গেছে। আমার রান্নাঘরটা একটু ঠান্ডা পেয়েছে, সেই সাথে রসুন ওঠার পর থেকে তো খাটাখাটনি চলছে, যার জন্যে শরীরটা অনেকটাই ক্লান্ত আছে। চাটা বোধ হয় আর একটু পরে করলেই ভালো হতো, কাকিমা আরও কিছুক্ষণ ঘুমোতে পারতো। তো আমার না বাইরে একটাই বিস্কুট ছিল, ব্যাগপত্র এখনও খোলা হয়নি। বিস্কুট এনেছি কিন্তু বের করা হয়নি। তো আখি বলছে এই একটা বিস্কুট দিয়েই দুজনার হয়ে যাবে। তো আমি কিন্তু বিস্কুট খাইনি, যেহেতু আমি কিছুক্ষণ আগে ডিম টোস্ট খেয়েছি। আর এদিকে নেতুবাবু চলে এসেছে এখন একটু জল খেতে, সেই সাথে ওনার দুষ্টামি শুরু হয়েছে। আর আমিও এদিকে দুপুরের জন্যে একটুখানি ভাত বসিয়ে দিলাম। আর এদিকে দেখছি কাকিমা আবার বাড়ি থেকে কিছুটা রসুন নিয়ে চলে এসেছে। তো আমি কাকিমাকে বলছিলাম যে আমি 2 কিলো রসুন কিনবো, কারণ আমার কাছে যে রসুনগুলো আছে সেগুলো না খুব ছোট রসুন, তো সবসময় তো ছোট রসুন তাড়াহুড়ো করে বাঁচা যায় না। তো সেটাই কাকিমাকে বলছিলাম। তো কাকিমা বলল কেনার দরকার নেই, আমি তোমাকে কিছুটা রসুন দেবো। তো সেই জন্যেই হয়তো কাকিমা দিয়ে গেল। আর এদিকে নেতুবাবু এখন আবার চকলেট সিরাপ খাবে, সেই বায়না শুরু করেছে। অনেকক্ষণ ধরে চেপে চেপে ওর মুখে একটু দিলাম, আর বাকিটা এখন আখির মুখে দিয়ে দেব, সেই সাথে ওই কৌটাটা ওর হাতে দিয়ে দেব, না হলে ও বিশ্বাসই করবে না যে চকলেট সিরাপটা শেষ হয়ে গেছে। এদিকে বাইরে দেখছি ছোটির মা বাবা চলে এসেছেন। তো আমি গিয়ে ওনাদেরকে একটু প্রণাম করে নিলাম, ওনাদের সঙ্গে খানিকক্ষণ একটু কথাও বললাম। আজকে ছোটির জন্য ছোটির মা না একটা দারুণ জিনিস এনেছে, যেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। ওর মা খুব সুন্দর একটা মাটির উনুন এনেছে, সেই সাথে এই কাঁথাটা ওর মাকে সেলাই করতে দিয়েছিল। তো এই কাঁথাটাও সেলাই করা হয়ে গেছে, তো সেটাই আমাকে দেখাচ্ছিল যে মিস্ত্রি এটা মা সেলাই করেছে। কয় কাপড়ের? কত? 9 কাপড় না 11? শুধু শাড়ি যে নাইটি ছেড়ে আছে, যা পাই সব দিদি না ভালো হয়, তাহলে মোটা হয়। হ্যাঁ তো আমরা সবই পাতলা ফেসে দেয় ভাই। হ্যাঁ না বাইরে থেকে সবার সঙ্গে একটু কথা বলে আমি চলে এসেছি ঘরে। আর ঘরে এসে যে ব্যাগগুলো বহরমপুর থেকে ভরে এনেছি সেগুলোকেই এখন খালি করছি। জিনিসপত্রগুলো ব্যাগ থেকে বের করে রাখলে না আস্তে আস্তে গোছগাছ করা হয়ে যাবে, আর ব্যাগ থেকে বের না করলে ব্যাগের মধ্যেই পড়ে থাকবে। সেই সাথে আজকে দুপুরে রান্নাবান্নারও খুব একটা ঝামেলা নেই। আজকে ছোটি ডিমের ঝোল দিয়ে দিয়েছে, আর আমি একটু ভাত করে নিয়েছি, সেটা দিয়েই দুপুরবেলায় হয়ে যাবে। আর রাত্রিবেলায় তো আজকে নেতুবাবুর মা খেতে বলেছে, নেতুবাবুর মায়ের কাছেই খাবো। সেই সাথে ছোটিরও 2-1 জিনিসপত্র আছে ব্যাগের মধ্যে, সেগুলো ওকে একটু বের করে দেবো। সেই সাথে যা যা এনেছি তোমাদেরকেও দেখাবো, তবে আজকে আর দেখাবো না। এই যে ছোটির জন্য এই বেডশিটটা, আর নেতুবাবুর জন্য এই গেঞ্জি দুটো ছোটি আনতে দিয়েছিল। তো এখন ছোটিকে সেগুলো একটু দিয়ে দিলাম। আর এখন ভাবছি আমি বাকি কাজ একটু টুকটুক করে করে নেব। যেমন এই মুড়িগুলো কালকে রেখেছিলাম, এখন এই মুড়িগুলো একটু চালতে বসলাম। সবাইকে দেখি মুড়িগুলো চেলে না তারপরে কৌটায় রাখে, তাতে মুড়ির নিচে ওই গুঁড়োটা একটু কম হয়। তো সেই জন্য আমিও ভাবলাম তাহলে আমিও একটু ঝুড়ি দিয়ে চেলে মুড়িগুলো ভরি। তো 1.5 কিলো মুড়ি আনিয়েছিলাম, 1.5 কিলো মুড়িতে 1 ডিব্বা মুড়ি হয়েছে, না কম না বেশি, একদম ঠিকঠাক হয়েছে। বেশি হলে তখন কোথায় রাখতাম বলো। তো যাই হোক, অনেক বড় একটা কাজ হয়ে গেল। আর তারপর দেখছি বাইরে ছোটি এখন সবজি কাটতে বসেছে। তো আমি বললাম আমিও একটু কেটে দেবো, ও বলল বসো। তো আমিও আমার হেসোটা নিয়ে এখন ওর পাশে বসে পড়েছি কাটতে। আজকে বিকালবেলায় নেতুবাবুর জন্মদিন উপলক্ষে কয়েকটা মানুষ খাওয়াবে, মানে ছোট ছোট কয়েকটা পাড়ার বাচ্চা, আর সেই সাথে আমার 2 কাকা শ্বশুর, আমরা বাড়িতে সবাই যারা আছি, তো সবাই মিলে ছোটির কাছে খাবো। তো তারই আয়োজন চলছে। তবে আজকে যা রান্না হবে সবটাই নিরামিষ হবে, যেহেতু বাড়ির সামনে পুজো হচ্ছে, সেই জন্যে না অনেকে আমিষ খাবে না, তো সেই জন্যে ছোটি নিরামিষ তরকারিই করবে। তো কি করবে না করবে আমি এখনও জানি না। তো সবজিগুলো কেটে আমি চলে এসেছি ছাদে জামাকাপড়গুলো নেওয়ার জন্যে। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, মেঘলা মেঘলা ওয়েদার, রোদ নেই, তবে জামাকাপড়গুলো সব আমার নিচে পড়ে গেছে। এখন এগুলো তুলে নিয়ে আবার ধুতে হবে।
আসলে ছাদে যেহেতু রসুন মেলা ছিল আর রসুনের মাটিটা না ঝাড় দিয়ে এখনও সরানো হয়নি, যার জন্যে ছাদটা প্রচণ্ড নোংরা হয়ে আছে। আর ভেজা অবস্থায় যে জামাকাপড়গুলো পরে গেছিলো সেগুলোতে মাটি লেগে গেছে। তো যাই হোক, কাজ একটু বেড়ে গেছে। তবে চলো এখন জামাকাপড়গুলো নিয়ে একটু নিচে যাই। নিচে এসে দেখছি অক্কবাবু এসেছে, আর আমি গিয়ে না একটু অক্কবাবুকে কোলে নিলাম। আর কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে না কিছুক্ষণ পরেই কেমন মুখটা করে কেঁদে উঠছে। দেখো, জানি না ওর শরীরটা খারাপ করছে না আমাকে চিনতে পারছে না, না কি হয়েছে আমি বুঝতে পারছি না। তবে যখনই ওকে কোলে নিচ্ছি তখনই ও একটু কান্না করছে। একটু হাসো তো বাবা, একটু হাসো, একটু হাসো, একটু হাসো। কি বাবা? অক্কবাবুকে ওর মায়ের কাছে দিয়ে ছোটির দেওয়া শাকগুলো নিয়ে আমি ঘরে চলে এসেছি। ছোটি বলল, মেজদি তুমি শাকগুলোকে একটু ধুয়ে দাও। তো আমি বললাম বাকি যে সবজিগুলো আছে সেগুলোও দিয়ে দাও। শাকটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখলাম, আর এবার আমি বাকি সবজিগুলো ওর কাছ থেকে নিয়ে এলাম। আমরা যে গামলায় জল নিয়ে বসেছিলাম ওই গামলাতে একবার করে সমস্ত সবজি জল বুলিয়ে নেওয়া হয়েছিল। আর এবার আমি সমস্ত সবজিগুলোকে একে একে ভালো করে একটু ধুয়ে দেব। ও বলছিল দাও আমি কল থেকে ধুয়ে নেব। তো আমি বললাম দাও ঘরের মধ্যেই ধুয়ে নিই, তাহলে কষ্টটা একটু কম হবে। একে একে আমার সমস্ত সবজিগুলো ধোয়া হয়ে গেছে, আর সবজিগুলো ধুয়ে এনে আমি টেবিলের উপরে রাখলাম। সেই সাথে ছোটি এদিকে কিছু মশলাপাতি দিয়ে যাচ্ছে, সেই মশলাগুলোকে একটু পেস্ট করে দিতে বলল, আর আমি এখন মশলাগুলোই ওকে করে দিচ্ছি। তো এদিকে আমার মশলা মোটামুটি সবই করা হয়ে গেছে। আর তারপর আমি স্নানটা করে চলে এসেছি ছাদে। আবারও কিছু জামাকাপড় কেচেছিলাম। বরের এই প্যান্টটা সেই কবে থেকে বাইরে রয়েছে, আজকাল করতে করতে কাচাই হচ্ছে না। আমার না এই জিন্স কাচতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, অবশেষে আজকে কেচে দিলাম। সেই সাথে আরও কয়েকটা জামাকাপড় ছিল, সেগুলোকেও একটু কেচে মেলে দিয়ে গেলাম। শুকোবে না, তবে হ্যাঁ জলটা ঝরবে। সেই সাথে আজকে এই সেলফ দুটো একটু ধুয়ে দিয়েছিলাম। আসলে বহরমপুর থেকে নিয়ে এসেছিলাম, প্রচুর ধুলো জমেছিল। তো এগুলো না ধুয়ে না ঠিক রাখতে ইচ্ছে করছিল না। তো আজকে দুপুরে রান্নাবান্না ছিল না বলে না টুকটুক করে অনেকগুলো কাজ আমি গুটিয়ে নিয়েছিলাম। আর এবার খেতে বসছি। ছোটির দেওয়া ডিমের ঝোল আর আমার করা ভাতটা নিয়ে বসে পড়েছি খেতে। তবে আজকে না খেতে বসতে অনেকটা দেরি হয়ে গেল। তবে ঠিক আছে, কাজগুলো তো হলো। তো খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি এখন রান্নাবান্না দেখতে। তো রান্না করছে ছোটির মা বাবা, মাসি মেশো দুজন মিলে রান্না করছে। সবজি কাটার সময় ছোটি বলছিল মাসিকে রান্না করার কথা, কিন্তু মাসি তো কিছুতেই রান্না করতে চাইছিল না, ভীষণই লজ্জা পাচ্ছিল। তো তারপরে সাহস করে মাসি বসে তো পড়েছে, কিন্তু মেশো না মাসিকে বলে বলে দিচ্ছিল কি করতে হবে না করতে হবে, কারণ মেশো অনেক ভোজবাড়িতে রান্না করেন। তো সেই জন্যে উনিও একটু রান্নার বিষয়ে জানেন। তবে এখানে না বিষয়টা একটু উল্টোপাল্টা হয়ে গেছে। এবার মাসিকে যেহেতু মেশো ডিরেকশন দিচ্ছিল, সেই জন্যে না ওনার সবটা ঘেটে ঘ হয়ে গেছিলো। তো এই তরকারিটা রান্না প্রায় হয়ে এসেছে, কিন্তু উনি না লঙ্কা দিতেই ভুলে গেছে। হয় না একজনের কাজের মধ্যে আরেকজন বলে দিলে যেটা হয় আর কি। তবে হ্যাঁ, আজকে মাসিকে রান্নার কাজে মেশো কিন্তু সমানে সাহায্য করেছে। মানে যতক্ষণ ধরে উনি রান্না করেছেন ততক্ষণ ধরেই উনিও ওনার কাছে ছিলেন, সমস্ত কাজে সাহায্য করছিলেন, সব জিনিসপত্র গুছিয়ে দিচ্ছিলেন। আর এখন মাসি একটা বাটিতে খানিকটা তরকারি তুলে টেস্ট করার জন্যে আনন্দকে দিল। তো আমাকে বলছিল টেস্ট করার জন্যে, আমি তো খুব একটা বুঝি না, তো সেই জন্যে এখন আনন্দ খাচ্ছে। আর আনন্দ খেয়ে বলল একটুখানি ঝাল আর লবণ কম আছে, যেহেতু ওরা খুব চড়া লবণ আর চড়া ঝাল খায়। তবে আমি বললাম যে বাচ্চাদের জন্য যেহেতু রান্না হচ্ছে তাই একটু ঝাল লবণ কম থাকাই ভালো। আর এদিকে ছোটি আমাকে বলল একটুখানি ঘি লাগবে, তো সেই জন্যে আমি আবার ঘরে চলে এসেছি ঘি নেওয়ার জন্যে। ঘিটা নিয়ে আমি এখন মেশোকে দিয়ে দিলাম, মানে ওই তরকারির ওপর দিয়ে একটু ঘি দেওয়া হবে। তো ঘিটা দিয়ে এখন তরকারিটাকে ভালো করে একটু মিশিয়ে নেওয়া হবে। তরকারিটা দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে। এদিকে ছোটি আবার আমাকে একটা দায়িত্ব দিয়েছে, এই পনিরটাকে ছোট ছোট করে কাটার দায়িত্ব। তো এখন এই পনিরটা কাটবো। তবে এটা এনে না ফ্রিজে রাখা হয়েছিল, যার জন্য বেশ একটু শক্ত হয়ে গেছে। তো ছোটি আমাকে প্রথমে বলেছিল মেজদি পনিরটা তুমি একটু রান্না করবে। তো আমি বলেছিলাম ঠিক আছে করব। আসলে ছোটি ভেবেছিল হয়তো মাসি পনিরটা করতে পারবে না, তো সেই জন্যে ও আমাকে বলেছিল। তবে আমিও কোনো কিছু না ভেবেই কিন্তু ছোটিকে হ্যাঁ বলে দিয়েছিলাম। বিকালে প্রায় 30-35 জন মানুষ খাবেন, তো অত মানুষের রান্না তো আমি আগে কখনো করিনি, তাও সাহস করে বলেছিলাম। তবে শেষের দিকে আমাকে আর করা লাগেনি, মাসি বলেছে মাসি নিজেই করতে পারবে। তো আমি মাসিকে পনিরটা কেটে দিয়ে গেলাম। তো কাবলি চানা আর পনির হবে, আর সেই সাথে মাসি এখন বসাচ্ছেন চাটনি। তো মাসি এদিকে কাজগুলো করুক, আর আমিও গিয়ে একটু গাছগুলোতে জল দিয়ে দিই।
আমার বরটা কত কষ্ট করে শাকগুলো লাগিয়ে রেখে গেছে আমি খাবো বলে, সেগুলোকে না খেয়ে যদি আমি মেরে ফেলি ও না ভীষণ কষ্ট পাবে। তো সেই জন্যে আমার কষ্ট হলেও রোজ আমি গাছগুলোতে এখন জল দিচ্ছি। আর নিচে এসে কয়েক কাপ চা বানিয়ে নিয়েছি, ভাবছি সবাইকে একটু চা দিয়ে দিই, সবাই কাজের ফাঁকে চাটা খেলে অনেকটা এনার্জি পাবে। তো সবাইকে চা দিয়ে এখন আমিও চলে এসেছি ঘরে, আর এখন শান্তিতে বসে আগে চাটা খাবো। ওদিকে মাসিমেশোর রান্নাও প্রায় শেষের দিকে, এখন ভাতটা বসিয়েছে, আর আমিও এদিকে চা খেয়ে কাপ গ্লাসগুলো ধুয়ে ঘরে এসে একটা শাড়ি পরে নিয়েছি। বাইরে বাচ্চারা সব চলে এসেছে, তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিই। তোমরা নিশ্চয়ই ভাবছো আজকে নেতুবাবুর জন্মদিন আর আজকেও সুতির শাড়ি পরেছি। আসলে বাইরে না সবাই সুতির শাড়ি পরেছে, তো সেখানে আমি কি করে একটা ভালো শাড়ি পরি বলো? তো সেই জন্যে আমিও একটা সুতির শাড়ি পরে নিয়েছি। আর এদিকে নেতুবাবুর মা কেক রাখার জন্য টুলটা চাইছিল, তো আমি বললাম টুলের থেকে না স্টাডি টেবিলের ওপরে কেকটা রাখা ভালো হবে, তো সেটাই তুমি একটু নিয়ে যাও। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, তো চলো এখন যাব ওদিকে। তবে তার আগে তোমাদেরকে দেখাই নেতুবাবুর জন্যে আমি কি গিফট এনেছি। তো নেতুবাবুর জন্যে এই স্কুল ব্যাগটা আমি নিয়ে এসেছি, আশা করি এই ব্যাগটা ওর ভীষণ ভালো লাগবে। তো চলো এখন ওকে ব্যাগটা দিই, দেখি ওর পছন্দ হয় কি না। তো এই যে সব এদিকে দেখছি এসে দাঁড়িয়ে আছে, আর এদিকে কাকিমাও নেতুবাবুর জন্য একটা জামা হাতে করে দাঁড়িয়ে আছে, জামাটা ওর গায়ে ঠিকঠাক হবে কিনা সেটাই দেখার জন্যে। কাকিমা আমাকে জিজ্ঞেস করছিল নেতুর জামাটা হবে কিনা, তবে আন্দাজ খুব একটা করতে পারলাম না বলে ছোটিকে ডাকতে হলো। তো ছোটি এসে দেখে বলছে যে ওর জামাটা হবে না, ছোট হয়ে যাবে। তো নেতুবাবুর বাবা দুধ খাওয়াচ্ছিল বলে আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম ব্যাগটা হাতে করে। তো ওর দুধ খাওয়া শেষ হলে ব্যাগটা ওকে দিলাম, আর প্যাকেট থেকে বের করে এখন পিঠে পরার চেষ্টা করছে। ব্যাগটা ওর খুবই পছন্দ হয়েছে, তো শেষ পর্যন্ত ওর মাকে ওর পিঠে পরিয়ে দিতে হয়েছে, আর পিঠে নিয়ে বেশ খানিকক্ষণ ঘুরেও বেরিয়েছে। মানে ব্যাগটাও কিছুতেই খুলবে না, তো অনেক বলার পরে যাই হোক ব্যাগটাও খুলেছে। আর এখন আমাদের কেক কাটার পর্ব শুরু হবে, সবাই বসে পড়েছে। এই দেখো, তোমরা অনেকেই জানতে চাও নেতুবাবুর বয়স কত। নেতুবাবুর 3 বছর পূর্ণ হলো, এবার 4-এ পড়বে, আর ওর ভালো নাম হলো তোরসা মণ্ডল। তো চলো এখন কেক কাটার পর্বটা শুরু হোক, আর সেই সাথে তোমরা সবাইও একটু বলো আমাদের সাথে হ্যাপি বার্থডে টু ইউ নেতুবাবু। তোমরা চাইলে তোরসাও বলতে পারো। তোমারটা ভালো, তোমারটা ভালো, এটা সুন্দর হয়েছে, এটা সবই সমান একই। খাই দেবো না, সবাইকে একটু দাও, তারপরে কেক কাটার পর্ব শেষ হলো। আমাদের নেতুবাবু একাই 100। বাবা হাতটা ধরে কেকটা কাটিয়ে দিতে চাইছিল, সেটাও কাটতে চাইছিল না, উনি একাই কাটবেন। সেই সাথে সবার সঙ্গে একাই খেতে বসে পড়েছে। আর এদিকে এই পুচকুটা ফোন দেখে খাচ্ছে বলে মাঝে মধ্যে না আর চোখে তাকাচ্ছে, আর বাবাকে আর মাকে বলছে আমিও ফোন দেখে খাবো। তবে আজকে আর ওকে ফোনটা দেওয়া হয়নি, সবার সঙ্গে বসেই খেয়েছে যতটুকু যা পেরেছে। ওর মা আবার রাত্রে ওকে খাওয়াবে। তবে ছোটির একটু মনটা খারাপ করছিল, ওর ইচ্ছে ছিল মাংস দেওয়ার, কিন্তু পাড়ায় যেহেতু অনেকেই খাবে না সেই জন্যে নিরামিষ করতে হয়েছে, তো সেই গল্পই এখন হচ্ছিল। তবে সন্ধ্যার থেকে খুব সুন্দর একটা সময় আমরা সবাই মিলে কাটালাম। একে একে মোটামুটি সবাই খেতে বসে পড়েছে, এখন শেষের দিকেই বলতে পারো। ছোটি বসেছে, সেই সাথে আমিও বসে পড়েছি। তো চলো তোমাদের একটু দেখাই আজকে মেনুতে কি কি ছিল। তো প্রথমেই ছিল লাল শাক, আর সেই সাথে মাসি যে 5 তরকারিটা করেছিল, এটাকে মনে হয় শুক্তো বলা হয়, তো শুক্তোটা ছিল। সেই সাথে ছিল মুগের ডাল, আর ওই কাবলি চানা দিয়ে
পনিরের তরকারিটা ছিল। তো আমি তো ভীষণ তৃপ্তি করে খেয়েছি, সেই সাথে চাটনি ছিল আর দই মিষ্টি ছিল। তো খাবার টাবার খেয়ে আমি পুরো টান হয়ে গেছি জানো তো। শুক্তোর তরকারিটা এত ভালো হয়েছিল আর আমি এত তৃপ্তি করে খেয়েছি। মাসিকে শেষে বললাম আমাকে একটা মিষ্টি দাও, কিন্তু মাসি না জোর করে দিয়ে দিয়েছে দুটো। এখন ওটা খেতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তবে সবাই মিলে এখন গল্প করতে করতে খাবারটা খাচ্ছি, সেই সাথে ছোটিও খাচ্ছে। ওদিকে আমার শাশুড়ি মায়েরা খেয়ে এখন বসে আছে আর মাসি এখন খেতে দিচ্ছে। একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, জানি কথাটা বলার কোনো প্রয়োজন নেই, তবুও বলছি, তোমরা সবাই নেতুবাবুকে উইশ করো, সেই সাথে আশীর্বাদ করো ও যেন সবসময় হাতে পায়ে সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতন যেন একজন মানুষ হতে পারে। খাওয়ার সময় আমাকে কেক দিতে ভুলে গেছিলো বলে নেতুর মা এখন আবার আমাকে কেক দিতে এসেছে। তবে আমার পেটে না একটুও জায়গা নেই। ও যতটা কেক দিচ্ছিল আমি বললাম আমি এতটা খেতে পারবো না, আমাকে একটুখানি দাও। তাও দেখো কতটা দিয়ে গেল। তো এখন কেকটা খেয়ে আমি হাতটা ধুই আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।